সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই, আর সেই ডিওয়াইএফআই এর রাজ্যের সম্পাদিকা একজন মহিলা, যে মহিলার নাম হচ্ছে মীনাক্ষী মুখার্জি। এই মীনাক্ষী মুখার্জি সকলের পরিচয়ে কখন আসেন, যখন নন্দীগ্রামে তিনি শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মাঝামাঝি জায়গায় প্রার্থী পদ পান, সিপিএম থেকে সেখানে লড়াই করেন। এবং সেই মীনাক্ষী মুখার্জি তবে থেকে পরিচয়, এবং বিভিন্ন সময় তিনি আগুনে বক্তব্য দিয়ে রাজ্যকে সিপিএম এর দিকে টানতে একটা চেষ্টা করেছিলেন। কিন্তু সেই বললি না যে রক্ত কথা বলে। রক্ত আপনারা সকলেই শুনেছেন যে মানুষ যে যাই হোক, তাদের জিনগত প্রবলেম এবং রক্ত সারা জীবন তাদের বয়ে নিয়ে যেতে হয়। আর এই রক্তই কথা বললো আজকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মুখের ভেতর থেকে। তারা বাংলায়, অর্থাৎ মীনাক্ষী মুখোপাধ্যায়ের বাবা, কাকা, জ্যাঠা, কাকু, মেসোমশাই, জ্যাঠামশাইরা 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত বাংলাকে যেভাবে রক্ত ভেজা বাংলা বানিয়েছিল, বাংলাতে যেভাবে মায়েদের মুখের মধ্যে কই মাছ ভরে দেওয়া হতো, বাংলাতে যেভাবে মাদেরকে রক্ত মাখা ভাত খাওয়ানো হতো, ঠিক সেইভাবেই এই মীনাক্ষী মুখোপাধ্যায়ের ছোটবেলাতে এই সমস্ত দেখে যেহেতু লালন পালন হয়েছে, সেই সমস্ত জিনিস তারা ভুলতে পারেনি। আর তাদের মনে আজ অতৃপ্ত একটা আশা যে আমরা বাংলায় ক্ষমতা দখল করব। আর এই বাংলায় ক্ষমতা দখল করতে গিয়ে বিভিন্ন জায়গায় তারা তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি হোক, তাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন, এবং বক্তব্য রাখতে গিয়ে আজ তাদের মনের ভেতর থেকে তাদের বাবা কাকাদের আত্মা বেরিয়ে এলো। কি ভাষা ব্যবহার করলেন তিনি বক্তব্য রাখতে গিয়ে, আমি শোনাবো আগে আপনাদের, দেখুন। সারদাকে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই সুয়ারের বাচ্চাকে বসিয়ে রেখেছে। আর তার ভাষণ শুনবো, তার ভাষণ। রাজনৈতিক ওপেন মঞ্চ, এবং সেই রাজনৈতিক ওপেন মঞ্চকে সবাই মিডিয়া কভার করছে, এবং প্রত্যেকটা বাড়ির বাচ্চা, ছেলে মেয়ে এই ভিডিও হয়তো কেউ কেউ দেখছে, যারা সিপিএম কে সমর্থন করেন তাদের বাচ্চারাও হয়তো দেখছে, এবং তারা কি শুনছে, তাদের যুবনেত্রী, তাদের দিদি, সে এইভাবে রাজনৈতিক মঞ্চে আর একজন রাজ্যের রাজনীতিগত বিরোধী ব্যক্তিকে তার বাবা তুলে গালাগালি করছেন। অর্থাৎ এই কথা মীনাক্ষী মুখোপাধ্যায় বলছেন না, এই কথা বলছে সিপিএম জমানার যে 34 বছরের কালো অন্ধকার অধ্যায় ছিল, সেই অধ্যায়ের একটা ছবি, এই অধ্যায়ের একটা ছায়া। আজকে এরা ক্ষমতায় নেই, আজ 14টি বছর বাংলা সিপিএম মুক্ত, এবং এই 14টি বছরে এদের যে অতৃপ্ত আত্মা রয়েছে, সেই অতৃপ্ত আত্মা আজকে কতটা উগ্র হয়েছে যে এইরকম ভাষা তারা ব্যবহার করছে রাজনৈতিক মঞ্চে। শুধু ক্ষমতায় না থাকাই নয়, আজ 14টা বছর, সেই 14 বছরের মধ্যে প্রায় 6 বছর এই সিপিএম এই বাংলা থেকে শূন্য, প্রায় একটা সিটও তাদের নেই, একটা বিধায়ক নেই তাদের বিধানসভায়, একটা লোকসভাতে তাদের সাংসদ নেই। তার সত্ত্বেও তাদের এতটা চারিত্রিক বৈশিষ্ট্য খারাপ যে তারা এই ধরনের বক্তব্য রাখছেন রাজনৈতিক মঞ্চে। ভাবুন এদের ঔদ্ধত্য কতটা, ভাবুন এদের আগ্রাসন কি লেভেলের ছিল যখন 1977 থেকে 2011 সাল পর্যন্ত শাসনকাল ছিল। এরা কতটা মানুষের সাথে আগ্রাসনের সঙ্গে ব্যবহার করেছে, তা মীনাক্ষী মুখোপাধ্যায়ের এই বক্তব্য বা এই ভাষা শুনলেই বোঝা যায়। ইনি নিজেকে বলেন শিক্ষিত, বা এরা নিজেরা নিজেদের গায়ে শিক্ষিতর তকমা লাগিয়ে ঘোরে। এটা একটা শিক্ষিত নেত্রীর মুখের ভাষা, একটা শিক্ষিত রাজনৈতিক দলের ভাষা, এবং এই শিক্ষিত ভাষা প্রয়োগের জন্য মীনাক্ষী মুখার্জির বিরুদ্ধে তার দল কি ব্যবস্থা নেবে সেটাও আমাদের দেখার বিষয় থাকবে। যারা সবসময় তৃণমূল কংগ্রেস বা বিজেপির কোনো নেতাকে কোনো খারাপ কাজের জন্য আঙুল তুলে রে রে করে পাগলা কুকুরের মতো কামড়াতে যায়, তারা নিজেদের দলের যে সমস্ত এই অশিক্ষিত মার্কা কর্মী রয়েছে, যাদের মুখের ভাষা একটা টেলিভিশনে শোনা যাবে না, সেই সমস্ত নেত্রীর এগেনস্টে কি ব্যবস্থা নেয় সেটা আমরা দেখব। কিন্তু তার আগে বলবো এই বক্তব্য কিসের জন্য। আপনারা সকলে জানেন যে কসবাতে যে নরকীয় ঘটনা ঘটেছে, একটা ছাত্রীর সঙ্গে, কলেজ ছাত্রীর সঙ্গে একজন তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা তাদের ইউনিয়ন রুমে তার সঙ্গে কুকর্ম করেছে, এবং এই কুকর্ম করার যে ঘটনা, সেই ঘটনা প্রকাশ্যে আসার আগেই, অর্থাৎ মিডিয়াতে আসার আগেই পুলিশ ব্যবস্থা নিয়েছে, এবং পুলিশ ব্যবস্থা নিয়ে যে 3 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে সেই 3 জনকে অ্যারেস্ট করেছে। অর্থাৎ বলতে পারেন আর.জি. করের ক্ষেত্রে পুলিশের যে গাফিলতিটা আমরা কিছুটা দেখেছিলাম, যদিও 4 দিনের মধ্যে পুলিশ সঞ্জয় রায়কে ধরেছে, এবং সিবিআই পর্যন্ত পুলিশের সেই ইনভেস্টিগেশনকে খারিজ করতে পারেনি, সিবিআইও তাতে মান্যতা দিয়েছিল। কিন্তু আর.জি. করে যেটুকু খামতি ছিল, সেই খামতি কিন্তু এই কসবার কলেজ কাণ্ডে পুলিশ করেনি, সাথে সাথে দ্রুত অ্যাকশন নিয়েছে, কোন রকম রাজনৈতিক দলের যে রাজনীতি করব এরকম জায়গা ছাড়েনি। আর সিপিএম তার জন্যই খেপেছে, এবং সিপিএম খেপেছে যে আজকে আর.জি. করে তারা যেভাবে কৌটো নাচালো, আর.জি. করে যেভাবে পয়সা তুললো, আর.জি. করে যেভাবে কোটি কোটি টাকা তাদের ভেতরে ঢোকালো, এবং ফাঁকা ফ্ল্যাটে রাত্রে বিরিয়ানি খেয়ে কচি কচি মাকুনিরা
যৌবনের ফুর্তি খেলা খেললো, সেই খেলাটার আর একটা চান্স কিন্তু এই কসবা কাণ্ডে তারা নিতে চলেছিল, কিন্তু তারা পারলো না। পুলিশের জন্য তারা বিফলে গেছে, কিন্তু রাজনৈতিক মানচিত্রে টিকে থাকার জন্য কিছু তো তাদের করতে হবে। তাই জন্য কসবা কাণ্ডে কোন রকম পুলিশের এগেনস্টে অভিযোগ নেই, তাদের বাড়ির অর্থাৎ যে মেয়েটির সঙ্গে কুকর্ম হয়েছে সেই মেয়েটির বাড়ির লোকেরা, তার বাবারা বলছে আমাদের পুলিশের প্রতি আস্থা রয়েছে, আমাদের সিবিআই দরকার নেই, পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের পূর্ণ সমর্থন করছে। তারপরেও ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গিয়ে বা গায়ে মানে না আপনি মোড়লের মতো সিপিএম বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছে, এবং সেখান থেকে মীনাক্ষী দেবী, যার মুখ থেকে প্রায় মধু ঝরছে, সেই মীনাক্ষী দেবী বক্তব্য রাখছেন। আর সেই বক্তব্য রাখতে গিয়ে তাদের মনের যে অতৃপ্ত আত্মা, সেই অতৃপ্ত আত্মাকে বাংলাবাসী দেখলো, এবং বাংলাবাসী দেখলো যে এদের কচি কচি মাকুমাকুনিদের যদি এইরকম উদ্ধত্ত মুখের ভাষা হয়, তাহলে বিগত দিনে 2011 সাল পর্যন্ত অর্থাৎ 34 বছর বাংলার মানুষ কি কঠোর কষ্ট টানা করেছে। আমি একটি নিউজ ক্লিপিংস আপনাদের দেখাবো, যে নিউজ ক্লিপিংসে আপনারা দেখতে পাবেন যে অভিযোগকারিনী রয়েছে, অর্থাৎ এই নির্যাতিতা যে ছাত্রী রয়েছে, তার বাবা রাজ্য পুলিশের উপর আস্থা রেখে কি বক্তব্য দিচ্ছেন দেখুন। আমরা ক্যালকাটা পুলিশের উপর আস্থা রাখি, আমরা খুশি ধরা পড়েছি, জানি আমরা কোনো নিরাপত্তাই না বলছি। ন্যাশনাল ওমেন কমিশন নিয়েও আপনারা কিছু মানে আমরা ভাবছেন? বলে দিয়েছি, ফোন করেছিলেন, বলে দিয়েছি। কি বলেছেন? ওইটাই বলেছি যে আমরা এখন এই নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমাদের হুমকি আসবে না, আপনারা একটু জেনে রাখুন, আমাদের কাছে হুমকি আসবে না, আমরা সর্বোচ্চ দেখে ছাড়বো। আমাদের কোনো রাজনীতির দরকার নেই, কোনো কিছু দরকার নেই, আমরা সর্বোচ্চ দেখে ছাড়বো। আমরা তো এখনো বলছি আমরা পুলিশের, ক্যালকাটা পুলিশের আস্থা রাখি। সিবিআই তদন্ত কি চান? না, ন্যাশনাল ওমেন কমিশনের সাথে যোগাযোগ করেছেন? আমরা করিনি, আমাদের ফোন করেছিল, আমরা বলে দিয়েছি। মেয়েটির বাবা পুলিশের প্রতি আস্থা রাখছে, মেয়েটির বাবা প্রশাসনের প্রতি আস্থা রাখছে, সিবিআই চাইছে না, এবং ন্যাশনাল ওমেন্স কমিশনের যারা মেয়েটির বাবাকে ফোন করেছিল তাদের সঙ্গেও তারা কথা বলতে চায় না, কারণ তারা জানে যে এই সমস্ত বিষয় আজকে ন্যাশনাল ওমেন্স কমিশন ঢুকছে, তার মানে একটা রাজনীতির ফায়দা তুলতে চাইছে, কোনো একটি রাজনৈতিক দলকে রাজনৈতিক ফায়দা তুলে দেওয়ার জন্য। তারা সত্যটা জানে, কারণ এই ন্যাশনাল ওমেন্স কমিশন আজকে গুজরাটে হোক, উত্তরপ্রদেশে হোক, মধ্যপ্রদেশে হোক, উড়িষ্যায় হোক, বিভিন্ন জায়গায় মেয়েদের সঙ্গে যখন ঝুড়ি এইরকম কুকর্মের অভিযোগ আসছে, তখন ন্যাশনাল ওমেন্স কমিশন ঘুমিয়ে থাকে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ তার মেয়ের ক্ষেত্রে জেগে উঠেছে, অর্থাৎ নিশ্চয়ই কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে, তাই তিনি পশ্চিমবঙ্গের পুলিশের উপর ভরসা রাখছেন। আর মেয়েটির বাবা যখন পশ্চিমবঙ্গের পুলিশের উপর ভরসা রাখছেন, মীনাক্ষী মুখোপাধ্যায় কোন অধিকারে আজকে রাজ্যের যারা পুলিশ আধিকারিক রয়েছে তাদের এগেনস্টে আঙুল তুলছে? আজকে রাজ্যের যারা একটি রাজনৈতিক দলের মুখপাত্র হিসাবে কাজ করছে তাদের বাবা তুলে গালাগাল পর্যন্ত দিচ্ছে? কোন অধিকারে? গায়ে মানে না আপনি মোড়ল। আজকে রাজ্যবাসী আপনাদের শূন্য করে দিয়েছে, আজকে রাজ্যবাসী আপনাদের মহাশূন্যে পাঠিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় আপনাদের প্রার্থীরা আজকে যে টাকা জমা দেয় ভোটের সময়, সেই টাকা পর্যন্ত বাজেয়াপ্ত হয়ে যায়, তারপরেও এত উদ্ধত্ত? আপনার বাবারা, আপনার জ্যাঠারা, আপনার মেসমশাইরা বলেনি আপনাদের এই পশ্চিমবঙ্গে তারা তো 34টা বছর শাসন করেছিল? আজ আপনাদের বিবেক জেগে উঠেছে? কোথায় ছিলেন আপনার বাবা, কাকা, জ্যাঠামশাইরা? কোথায় ছিল? কোথায় ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, অনিল বসু, জ্যোতি বসুদের মতো নেতৃত্বরা তখন, যেদিন 1979 সালে বাংলা হিন্দু শরণার্থীদের, বাঙালিদের অর্থাৎ পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকে 1979 সালে যখন শরণার্থী হিসাবে আমাদের পশ্চিম বাংলায় আশ্রয় চাইছিল, সুন্দরবনের এলাকায় যে মরিচ ঝাঁপি রয়েছে, সেই মরিচ ঝাঁপিতে তাদের ভয়াবহতার সঙ্গে নৃশংস হত্যা করেছিল কারা? কোন সরকার? সিপিএম সরকার বাংলাতে সেই সমস্ত শরণার্থী, হিন্দু শরণার্থীদের জায়গা পর্যন্ত দেয়নি, এবং তাদের উচ্ছেদ করতে কার্যত করা হয়েছিল মরিচ ঝাঁপিতে। এই সিপিএম আজকে নৈতিকতার কথা বলছে পশ্চিমবঙ্গের মাটিতে? 30 এপ্রিল 1982 মনে করুন কলকাতার বিজন সেতু, সেখানে 17 জন আনন্দমার্গী সন্ন্যাসীদের জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল এই বামফ্রন্টের আমলে, এই বামফ্রন্টের পুলিশের অপদার্থতায়। সেদিন কোথায় ছিলেন মীনাক্ষী মুখার্জিদের বাবা কাকারা? সেদিন তো সেই আনন্দমার্গীদের জীবন্ত যে সাধুদের পোড়ানো হচ্ছিল, সেই ধোঁয়া দেখে আপনারা উৎফুল্লিত হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন, কারণ আনন্দমার্গীদের সন্ন্যাসীরা সিপিএম এর বিরোধিতা করেছিল। আজ লজ্জা লাগে না সেই ইতিহাস পড়ার পরে? আজ যখন এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা চাইতে যান, আর ভোট ভিক্ষা চাইতে গিয়ে এই মুখের ভাষা, শুয়োরের বাচ্চা বলে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে আক্রমণ করছেন, তারপরে আপনারা ভাবছেন আপনাদের সাধারণ বাংলাবাসী ভোট দেবে? আনন্দমার্গীর ঘটনাটা যদি না মনে পড়ে থাকে, তাহলে আপনাদের মনে করিয়ে দিই বানতলার ঘটনা। ভুলে গেছেন বানতলার ঘটনা? বানতলায় কি নৃশংসভাবে একজন প্রেগনেন্ট মহিলা, যিনি কিনা আবার ডাক্তার, স্বাস্থ্যকর্মী, আজ যারা আরজি কর নিয়ে সিপিএম কৌটো নাচাচ্ছে, আরজি কর নিয়ে সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীর কিভাবে মৃত্যু হয় এইভাবে নাটক তৈরি করার চেষ্টা করছে। আমি সোমা বলছি, 150 গ্রাম বীর্য, নানা রকম ঘটনা, যখন পুলিশ সিবিআই দুজনাই কেসটাকে ক্লোজ করে দিয়েছে এবং সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে পাঠিয়ে দিয়েছে,
তখন তার সত্ত্বেও এত নাটক। কিন্তু আপনারা বানতলার ঘটনা ভুলে গেছেন মীনাক্ষী দেবী, বা যদি আপনি সেই সময় ছোট থাকেন তাহলে নিজের বাবাকে গিয়ে, নিজের কাকাকে গিয়ে, নিজের জ্যাঠামশাইকে গিয়ে জিজ্ঞেস করবেন যে কি নৃশংসতাটা করেছিল এই বানতলায় একজন স্বাস্থ্যকর্মীর সঙ্গে। একজন স্বাস্থ্যকর্মী যে তার এলাকায় চিকিৎসা করতে গিয়েছিল এবং সে স্বাস্থ্যকেন্দ্রে তদারকি করতে গিয়েছিল যে স্বাস্থ্যকেন্দ্রের কি অবস্থা, সেখানে স্বাস্থ্যকেন্দ্রের যে দুর্নীতি, সেই দুর্নীতি দেখার পরে তিনি রিপোর্ট লিখেছিলেন যে তিনি ভেবেছিলেন হয়তো দিল্লিতে এই ঘটনাটা জানাবে। কিন্তু এই গাড়ি নিয়ে যখন স্বাস্থ্যকর্মী ফিরে আসছিলেন, সেই স্বাস্থ্যকর্মী মনে রাখবেন অন্তঃসত্ত্বা ছিল, তার গর্ভে একটা ছোট্ট প্রাণ ছিল। সেই অন্তঃসত্ত্বা মহিলাকে সিপিএম এর প্রায় 25-30 জন কুকর্মকারী তাকে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে গিয়ে একে একে নৃশংসভাবে তাকে ছিঁড়ে ছিঁড়ে ভোগ করা হয় এবং ছিঁড়ে ছিঁড়ে ভোগ করার পরে তার পেটে শিশু সমেত তাকে জীবন্ত করা হয়। সেই স্বাস্থ্যকর্মীর যারা বডিগার্ড ছিলেন তাদেরকে পর্যন্ত মারা হয় এবং সেই গাড়ির যে চালক ছিল সেই চালককে পর্যন্ত হত্যা করা হয়। পরবর্তীকালে পুলিশ হাজার চেষ্টা করেছিল এই ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার। আজ পর্যন্ত বানতলার ঘটনায় কেউ সঠিকভাবে শাস্তি পেয়েছে এটা মীনাক্ষী দেবীরা কি দেখাতে পারবেন? আজ বড় বড় কথা, আজ বড় বড় নাটক, আজ আপনাদের নৈতিকতা জেগে উঠেছে, আজ আপনাদের মনে মানুষের জন্য প্রেম জেগে উঠেছে। এসব নাটক বাংলাবাসী 34 বছর দেখে এসেছে। সাঁইবাড়ির ঘটনা ভুলে গেলে চলবে? একটি মিছিল যেখানে সিপিএম বিজয় মিছিল করে, আজ সেই মিছিল থেকে নাচতে নাচতে গিয়ে একটি সাঁইবাড়ির মতো জায়গায় ঢুকে সেখানকার 4 পুরুষকে কুড়ুল দিয়ে হাঁসুয়া দিয়ে কেটে সেই রক্ত থালায় গরম ভাতে মাখিয়ে মাকে খাইয়ে দেওয়া। ভুলে গেছেন সেই কাহিনী? ভুলে গেছেন জীবন্ত মানুষের গলায় কই মাছ ঢুকিয়ে দেওয়ার মতো ঘটনা? আজ নৈতিকতা জেগে উঠেছে। আর আজ অতৃপ্ত আত্মা এতটা বেড়ে গিয়েছে যে বাংলার মানুষের সামনে প্রকাশ্যে গালিগালাজ করতে পর্যন্ত ছাড়ছে না এই সমস্ত নপুংসকের দলেরা। আর এসব ঘটনার সময় আপনি যদি ছোট্ট বেবি হরলিক্স বেবিও থাকেন তাহলে অন্তত ওই নন্দীগ্রাম আর সিঙ্গুরের সময় তো হরলিক্স বেবি ছিলেন না, তখন তো যৌবনে যুবতী ছিলেন এবং কোনো ফাঁকা ফ্ল্যাটে কারোর সঙ্গে হয়তো লেলিন পাঠ করে এসেছেন। তখন দেখেননি সিঙ্গুর এবং নন্দীগ্রামে গণ আন্দোলন যখন চলছিল, সেই গণ আন্দোলনে ঢুকে যেভাবে নির্বিচারে গ্রামবাসীদের ওপর এই বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ অর্থাৎ আপনার জ্যাঠামশাইয়ের পুলিশ যেভাবে গুলি করে করেছিল, তখন মনে হয়নি মানুষের নৈতিকতা কিরকম হওয়া উচিত? তখন বেরোয়নি আপনার মন থেকে আপনার মনুষ্যত্ব? তখন বাড়িতে বাবা যখন হাতে রক্ত লাগিয়ে বাড়িতে ঢুকতো তখন বলতেন না বাবা এইরকম রক্ত লাগিয়ে ঢুকো না? আমার মনের নৈতিকতা জেগে উঠছে। আজ লজ্জা লাগছে না? রাজ্যের বাসিন্দা প্রত্যেকটা মানুষ ছোট হোক বা বড় হোক, আপনাদের যে 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত জনবিরোধী এবং লুম্পেনদের সরকার, সেটা গোটা মানুষ দেখে, গোটা জনসমক্ষে সবাই দেখে এসেছে। আজ এই ঘোমটার আড়ালে ল্যাংটা নাচ করে কোনো মানুষের ভোট আপনারা জোগাড় করতে পারবেন না। এর থেকে তো ভালো অনেক সুকান্ত মজুমদার আমি বলবো, যারা অন্তত বাপ মা তুলে খিস্তি তো দেয় না, অন্তত রাজনৈতিক স্বার্থে তারা রাস্তায় নেমে পাগলামি করছে, রাজনৈতিক স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ রাজনৈতিক ভাবে করছে, কিন্তু পরিবার তুলে এইভাবে নোংরা মুখের ভাষা, এটা আমি বিজেপি দলের যারা বর্তমান রাজনীতিতে পশ্চিমবঙ্গে ঘোরাফেরা করছে তাদেরও এখনো পর্যন্ত কাউকে বলতে শুনিনি। তৃণমূল কংগ্রেসের মধ্যে অনেকে বড় বড় মুখে কথা বলে, যেমন মদন মিত্র অনেক সময় বড় বড় কথা বলে, বিজেপির মধ্যে শুভেন্দু অধিকারী অনেক সময় চোর বেগম বলে থাকে, কিন্তু এতটা নোংরা ভাষা একমাত্র সিপিএম এর দ্বারাই বলা সম্ভব, এবং তাও একটা মহিলা হয়ে যে নোংরা কদর্য ভাষা আপনি ইউজ করলেন মীনাক্ষী দেবী, সেই ভাষা দেখে আজকে বাংলার মানুষ বুঝতেই পারছে যে আগামী দিনে যদি কোনোদিন আপনারা একটা সিটও পান তাহলে কি নোংরা জিনিসটা সেই বিধানসভা এলাকার জন্য হতে পারে। কারণ যাদবপুরকে সবাই দেখছে, যাদবপুর একটা বামফ্রন্টের ফ্যাক্টরি, সেখান থেকে নানা রকম ল্যাংটো নাচ করা বামফ্রন্ট নেতা নেত্রী কচি মাকুনি তৈরি হচ্ছে, ফাঁকা ফ্ল্যাটে লেলিন পাঠ হচ্ছে, তাদের সঙ্গে মদ্যপান হচ্ছে, এবং সেখান থেকে গোটা রাজ্যে কিভাবে এই রকম অরাজকতা আগামী দিনে ছড়িয়ে দেওয়া যায় সেটার ডিসিশন হচ্ছে, হবে না। আর আজ আপনি এই কুকর্মের জন্য রাস্তায় নেমেছেন, আজ নিজেকে বিরোধী বলছেন, লজ্জা লাগে না? কিছুদিন আগে এক সিপিএম এর নেত্রী যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, আমি আবার দিচ্ছি সেই ছবি, এই সিপিএম নেত্রী পাশে এক সিপিএম নেতাকে নিয়ে বসে মদ খাচ্ছে একটি ফাঁকা ফ্ল্যাটে। কে এই সিপিএম নেতা? যাদবপুর এলাকার এরিয়া কমিটির মেম্বার, এবং এই সিপিএম নেতার এগেইনস্টে ধর্ষণের কেস রেজিস্টার রয়েছে। একজন ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি, তার সঙ্গে বসে সিপিএম নেত্রী মদ খাচ্ছে, মদ্যপান করছে, ফাঁকা ফ্ল্যাটে লেলিন শিক্ষা নিচ্ছে। লজ্জা লাগে না? যারা ধর্ষকদের সঙ্গে বসে ফাঁকা ফ্ল্যাটে লেলিন পাঠ করে, যারা মদ্যপান করে, যারা যাদবপুরে বসে গাঁজা মদের চাষ করে, তারা আজকে নৈতিকতার কথা বলছে, তারা আজকে মিছিল করছে, মিটিং করছে,
পুলিশ যে ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ব্যাট করে নিচ্ছে, আমি তো বলবো ব্যাট নয়, ডাইরেক্ট উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যে কাজটা করে সেইটা করে দেওয়া উচিত। আপনাদের মতো নরপিশাচদের, যারা 34 বছর মানুষকে একটা প্রকল্প পর্যন্ত দেননি, যারা 34 বছর বাচ্চা বাচ্চা মেয়েদেরকে শিক্ষা পর্যন্ত দেননি, যারা হাসপাতালকে কবরস্থান এবং শ্মশান বানিয়ে রেখেছিলেন, তারা আজ নৈতিকতা শেখাতে এসছে। লজ্জা থাকলে ইমিডিয়েট নিজের বক্তব্যের জন্য ক্ষমা চান। আপনারা দুই কচি মাকুয়ার মাকুনি, অর্থাৎ আপনি অর্থাৎ মীনাক্ষী মুখোপাধ্যায় এবং শতরূপ ঘোষ নিজেদের ভাবেন অতি শিক্ষিত। এরকম অতি শিক্ষিত গোটা বাংলার ঘরে ঘরে হাজারটা পড়ে রয়েছে। নিজেদেরকে এতটা শিক্ষিত ভাববেন না যে সাধারণ মানুষকে আপনারা শুয়োরের বাচ্চা মনে করেন। আদতে আয়নায় গিয়ে দেখবেন নিজেদের মুখটাও কিন্তু অনেকটা শুয়োরের বাচ্চার মতোই লাগে। সকলে এই ভিডিও দেখুন এবং মীনাক্ষী মুখোপাধ্যায়ের যে মুখের ভাষা সেটা গোটা পশ্চিমবঙ্গে শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। আর সিপিএম নামক এই সমস্ত বজ্জাতদের থেকে নিজেরা সাবধান থাকবেন। জয় হিন্দ।